সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের না বলা গল্পতে আমরা যাকে নিয়ে আসলে আলোচনা করব, আলোচনাটা করতে আমাদের আসলে খুবই কষ্ট হচ্ছে, কথা বলতেই খুব কষ্ট হচ্ছে। তিনি হলেন হাসান আবিদুর রেজা জুয়েল, দেশের একজন জনপ্রিয় শিল্পী। সদ্য প্রয়াত এই শিল্পীকে নিয়ে আমরা আজকে একটু গল্প করব, কথা বলবো, তার স্মৃতিচারণ করব। উনি 1968 সালের 29শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গেলেন হলো 30শে জুলাই সকাল 11:30টার দিকে। আজকে এই স্টেজে হয়তোবা আমরা তাকে নিয়েই বসতাম, তার কাছ থেকে তার গানের কথা শুনতাম, তার নির্মাণের কথা শুনতাম, তার থেকে আমরা অনেক উপদেশ নিতাম, পরামর্শ নিতাম। সেখানে আজকে এই পর্যায়ে আমাদেরকে তাকে নিয়েই স্মরণ সভা করতে হচ্ছে। উনি অকালেই চলে গিয়েছেন। আপনারা জানেন, বিগত 13-14 বছর ধরে জুয়েল ভাইয়া ক্যান্সারে ভুগছিলেন, দুরারোগ্য রোগ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ওনার ছোট ভাই হাসান মহিবুর রেজা রুবেল এবং তার ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘকালের সহকর্মী মোহাম্মদ আরিফ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে শুরুতে কি প্রশ্ন দিয়ে শুরু করব আমার কাছে আসলে জানা নেই, কারণ আজকে এটা কোনো স্ক্রিপ্টের অনুষ্ঠান না, জাস্ট একটু স্মরণ করছি আমরা ছোট পরিসরে। উনি অনেকগুলো অ্যালবাম করেছেন, প্রায় 10টির মতো অ্যালবাম করেছেন। প্রথম অ্যালবাম ছিল কুয়াশা প্রহর, 1993 সালে বের হয়েছিল। তারপর সেই দিনের এক বিকেলে, বেশি কিছু নয়, আমার আছে অন্ধকার, একটা মানুষ, তারপর দরজা খোলা বাড়ি, এগুলো সহ বিভিন্ন অ্যালবাম। আর মিক্সড অ্যালবামে উনি কাজ করেছিলেন প্রায় 70টার বেশি অ্যালবামে। তো এতগুলো গান করেছেন, অনেক নির্মাণ করেছেন, ভালো ভালো নির্মাণ করেছেন। নির্মাণের সাথে যুক্ত ছিলেন চ্যানেলের প্রথম ইভেন্ট হাসান আবিদুর রেজা জুয়েল ভাই, উনি পরিকল্পনা করেছেন এবং নির্মাণ করেছেন। তো ওনার সম্পর্কে আমরা আরও কিছু জানবো, আমি আরও কিছু বলবো ফাঁকে ফাঁকে। তার আগে প্রথমেই আসতে চাই হাসান মহিবুর রেজা রুবেল ভাইয়ের কাছে, জুয়েল ভাই সম্পর্কে কিছু জানবার জন্য। আসলে একটা মানুষের অনেক রকম প্রকাশ থাকে। সে কারো কাছে তার সন্তানের কাছে পিতা, কারো কাছে ভালো বন্ধু, কারো কাছে সহকর্মী। আমার কাছে ব্যক্তি জুয়েল ভাই, বন্ধু, মেন্টর, অ্যাডভাইজার অ্যান্ড হোয়াট নট। মানে ওর এই মানুষ হিসেবে আমার সঙ্গে তার বহুমুখী, কি বলবো এটাকে, এই ব্যাপারটা, এবং আমার ব্যক্তি জীবনে ওর কোন কোন জায়গাটাতে আসলে ও জুড়ে নেই সেইটা বোধহয় একটু খুঁজে বের করতে হবে। এবং কখনো বলিনি, আজকে একটু বলি। আমি একটা সময় খুব জেলাস ফিল করতাম, কেন এরকম একজন গুণী ভাইয়ের আসলে আমি একা ভাই না, বা আমরা তো দুটো ভাই, আমার ছোট একটা ভাই আছে, ও এই ভ্রাতৃত্ববোধটা ভাগ হচ্ছে কেন, ওর তো অনেক ভাই। Then suddenly I realize I should be proud of. পৃথিবীতে এরকম কটা মানুষ থাকে যার আসলে অনেক অনেক ভাই। আমি তো সেরকম একটা ভাইকে পেয়েছি যার আসলে অনেক অনেক ভাই। মানে ওর বহুমুখী প্রতিভার কথা কম বেশি আপনারা সকলেই জানেন বা অনেকেই জানেন। একজন শিল্পী, একজন নির্মাতা, একজন ইভেন্ট ম্যানেজার, একজন ভালো সংগঠক। আরিফ ভাই আছেন, উনি আরও অনেক অন্য অ্যাসপেক্টে বলতে পারবেন, অনেক আরও ভালো করে বলতে পারবেন, কারণ এই সাংগঠনিক ব্যাপারটা বড় একটা সময় ওনার সঙ্গে ওর কেটেছে। সব কিছুর উপরে আপনি যদি আমাকে প্রশ্ন করেন বা আমাকে বলতে বলেন what is my personal loss,
আমার জীবনে এরকম কোনো বড় ব্যাপার নেই যেখানে আসলে আমি ওর পরামর্শ ছাড়া কাজ করেছি। এটা কি উনি নিজেই দিতেন না আপনার জিজ্ঞেস করা লাগতো যে আমার হেল্প দরকার? ব্যাপারটা আসলে এরকম কি, আমাদের মধ্যে ওর একটা গান আছে না, না বলা কথা। হ্যাঁ, আমাদের মধ্যে এরকম অনেক না বলা কথা ছিল। আমরা বুঝতাম একজন আরেকজনকে চমৎকার ভাবে। একদম ছোটবেলায় আমরা মফস্বলে থাকতাম। আমার বাবা ব্যাংকার ছিলেন কর্মজীবনে, আমার ছোট ভাইটি তখন হয়নি। তখন আমাদের মধ্যে বন্ধুত্ব ব্যাপারটা ছিল। আমরা প্রায় 6-7 বছর এজ গ্যাপ আনতাম, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব ব্যাপারটা ছিল। আমরা একজন আরেকজনকে সাপোর্ট করতাম, হেল্প করতাম। ও গান করতো, আমি যখন গান শুরু করলাম ও আমাকে হেল্প করতো। আমি ছবি আঁকার চেষ্টা করলে আমাকে হেল্প করতো। একটা গল্পের বই ও পড়ে আমাকে পড়তে দিত। কিছু একটা ভুল করে ফেলে বাবা মার কাছ থেকে আড়াল করার চেষ্টা করতো। মানে সব কিছু মিলিয়ে না আমাদের মধ্যে একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং ছিল। সো ওর ক্রাইসিস মোমেন্টটা আমি বুঝতে পারতাম। মানে ভাই না, বন্ধুই বলা যায়। বন্ধুই বলা যায়। আমারটাও বুঝতে পারতো। ও ফিল করতো যে কোথায় আমার ক্রাইসিসের জায়গাটা। মানে আমি হয়তো এটাই ভাবছি, কিন্তু আসলে আমার আরেক ধরনের ক্রস চেক করা দরকার। আমার আরেকটা অ্যাডভাইস দরকার, যেটা আমি ঠিক ভাবছি কিনা সেটা বোঝার জন্য। তো সেরকম ব্যাপারগুলো আমাদের সঙ্গে ঘটতো। আমরা একজন আরেকজনের ব্যক্তিগত ব্যাপারটা জানতাম, ব্যবসায়িক টানাপোড়েনগুলো জানতাম। এই ব্যাপারগুলো মানে হয় না যে ধরেন আউট অফ 10 প্রবাবলি একদম এক্সট্রিম 2-1টা জিনিস ছাড়া হয়তো 8টাই আমার সঙ্গে শেয়ার করতো, আমিও তাই। সো এই ব্যাপারগুলো আমাদের মধ্যে শেয়ার হয়ে যেত। উনি বাবা মার ক্ষেত্রেও নাকি এমনটাই ছিল, পরিবারের প্রতি খুবই কেয়ারিং ছিল? খুবই শুধু পরিবারের প্রতি না, মানে আমাদের আসলে যদি বলা যায় সেটা আসলে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে ওর বন্ধুরা, ঘনিষ্ঠ বন্ধুরা, একজন তো আমার পাশেই বসে আছেন, ওর বন্ধুরা, ওর সহকর্মীরা, সরাসরি সহকর্মীর বাইরে ইন্ডাস্ট্রিয়াল কলিগ বলতে সে ধরেন ও গান করছে, অন্য সঙ্গীত শিল্পীরা, কিংবা ও একজন ভিডিও নির্মাতা, এই ইন্ডাস্ট্রির যারা আছে, ও সংগঠক, এই সংগঠনের এইরকম কাছাকাছি সংগঠনের যারা আছে, সবার প্রতি ওর যে দায়িত্ববোধ এবং সেইটার এবং এরকম অনেক ঘটনা হয়েছে যেটা আমি মাঝে মধ্যে জানতাম। ইদানিংকালে আমি ওর অনেক বেশি জেনেছি। আমি খুব সারপ্রাইজড হয়েছি, খুবই অবাক হয়েছে যে এই কাজটা করেছে, মানে এই কাজটাও ও করেছে। মানে করতে তো জানতাম, মানুষকে সাপোর্ট করা থেকে শুরু করে মানে একটা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ওয়ে আউটটা দেখিয়ে দিয়ে, বিপদের পাশে থেকে আরো অনেকভাবে। এই মানে এইটার বলে শেষ করা আসলে যাবে না। সো আমার বাবা মা এখনো জীবিত আছেন, বাট আই ফিল লাইক আমার এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার ডিসিশনগুলো নেওয়ার আগে এখন কার সঙ্গে ভেরিফাই করবো, কার কাছে করবো? আই রিয়েলি লস্ট দ্যাট। মানে ওই জায়গাটা আসলে আমি বোধহয় হারালাম, যে আমি একজনের সঙ্গে ব্যাপারটা হতো কি, আমি জানি মেবি আই এম রাইট, আমার একটা সেকেন্ড অপিনিয়ন দরকার, বাট আমার একটা কনফার্ম করা দরকার কার কাছ থেকে যে am I doing right or something. আমি যেতাম, 5 মিনিট গল্প করতাম, 10 মিনিট কথা বলতাম, এরকম কিছু। তারপরে আমি এক ধরনের প্রশান্তি নিয়ে ফেলতাম, ওকে তাহলে আমি ভুল ছিলাম বা ঠিক ছিলাম, আমি এটা বলছি, আমি এটা করছি, আমার এটা আসলে করা উচিত। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে একটা জায়গা লাগে, একটা মানুষ লাগে। মানে উনি অনেকটা আপনার বাবার মতোই বটবৃক্ষের ছায়া দিতেন। এবার যদি আমরা একটু আরিফ ভাইয়ার কাছ থেকে আসতে চাই, যে জুয়েল ভাইয়ের কোন ব্যাপারটা দিয়ে আপনি শুরু করবেন? নির্মাণ না তার গায়কী জীবনটা বা ছোটবেলার জীবনটা, কোথা থেকে আপনার কাছ থেকে শুরু করতে পারি আমরা? অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে, রুবেল অনেকটাই বলে ফেলেছে। জুয়েলের জীবনটা আমরা আপাত দৃষ্টিতে দেখছি ছোট, কিন্তু ওর ক্যানভাসটা অনেক বড়। এই স্বল্পায়ু জীবনে ও যা করে গেছে, ও যেভাবে করে গেছে, সেগুলো আসলেই আমার মনে হয় যে এটা রিসার্চ হওয়ার মতো।
একজন শিল্পী এবং সংগঠক। বিশেষ করে ওর সাথে আমার সম্পর্কটা আশৈশব সম্পর্ক, খুবই ছোটবেলার থেকে। এবং এখানে আমি আরেকটু যোগ করতে চাই, স্বাধীনতার পরে আমরা যেভাবে বলি যে বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত অর্থনীতি, ঠিক একইভাবে কিন্তু ছিল আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাও বিধ্বস্ত ছিল, গোছানো ছিল না, একদমই শূন্য। আমরা স্বাধীনতার পরে সেই জেনারেশন যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত হয়ে আজ পর্যন্ত সেটা করে যাচ্ছি একসাথে, কিন্তু দুর্ভাগ্য যে আমরা ওর সঙ্গটা হারিয়েছি, কিন্তু ওর চেতনাটা হারাইনি, ওর চেতনাটা আমাদের সাথে এখনও আছে। তো সেই শৈশব থেকেই যে জুয়েল, আমার খুব মনে আছে, ওরা সম্ভবত 1977-এর দিকে ঝালকাঠি শহরে ওরা আসে চাচার বদলি সূত্রে, এবং আমি আর জুয়েল একই স্কুলের, আমরা এক ক্লাস ছোট বড়, আমি এক ক্লাস উপরে ও এক ক্লাস নিচে। এই কিন্তু আমাদের সম্পর্কটা যে আসলে কবে বন্ধু হয়ে গেছি, কবে আমরা একত্রিত হয়ে গেছি সেটা বলতে পারবো না। শুধু টানটুকু এইটুকু মনে আছে যে আমরা এই বেঞ্চে তাল দিয়ে দিয়ে গান করতাম, জুয়েল স্কুলে গিয়ে সেইভাবে গান করতো। তো স্বাধীনতার পরে আমাদের ওখানে অ্যাকচুয়ালি সাংগঠনিক পর্যায়ের সাংস্কৃতিক চর্চাটা ছিল না, কেবল হয়ে উঠছে। আমরাও তখন যুক্ত হচ্ছি, জুয়েলও যুক্ত হলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই শিশু জুয়েল স্টেজে তখন সে হারমোনিয়াম হাতে পায় না পুরোটা, তখন ওই অবস্থায় বসে বসে হারমোনিয়াম বাজিয়ে যখন গান করত, এটি অবিশ্বাস্য যে প্রতিটা দর্শক বোধ হয় বা শ্রোতা সেটা মন দিয়ে নিয়েছে। ওই শিশু জুয়েল কিন্তু শিশু বয়সেই তারকা হয়ে গেছে, শিশু বয়সেই বোঝা গেছে যে ও একজন বড় মাপের শিল্পী হবে। তারপরের জার্নিটা তো আপনারা অনেকেই জানেন। তো সেই জার্নি শৈশব থেকে ও শুধু সঙ্গীত শিল্পী ছিল না, আমরা কৈশোরে একসাথে রেড ক্রস করতাম, তখন রেড ক্রস ছিল, এখন রেড ক্রিসেন্ট হয়েছে। তো ও যখন বরিশালের ইয়থ চিফ, তখন আমি আবার ঝালকাঠির ইয়থ চিফ। তো আমরা আমাদের সাংস্কৃতিক বিনিময়টা তখনও ছিল। ও বরিশালের টিম নিয়ে আমাদের কোনো অনুষ্ঠান হলে সেখানে যেত, আমরা আবার বরিশালের কোনো প্রোগ্রাম হলে আসতাম। তো সেই থেকে একই সাথে চলতে চলতে তারপরে ঢাকার লড়াই, এবং আস্তে আস্তে শিল্পী হয়ে ওঠা, এবং শিল্পের পাশাপাশি আপনারা জানেন যে ভালো নির্মাতা, এবং একজন, আমি বলবো যে জুয়েল বাংলাদেশের বেসরকারি টেলিভিশনে নির্মাতাদের মধ্যে সে পায়োনিয়ার, কারণ ওর হাতে অনেকগুলো অনুষ্ঠান হয়, ইটিভি টেলিভিশন অনেকগুলো প্রোগ্রাম হয়, ইটিভিতে স্পেশালি তখন বড় প্রোগ্রাম ছিল বলতে চাই, হ্যাঁ, কিশোরদের নিয়ে, কিশোরদের মনোজগতের চাওয়া পাওয়া এবং ওই মনোজাগতিক বিষয় নিয়ে ওই প্রোগ্রামটি ছিল। তো ওর স্পেশালিটি ছিল সব জায়গায়, যে কাজেই হাত দিয়েছে সেই কাজেই ও স্পেশাল, এটাই ছিল। এই কারণেই ও আসলে জুয়েল। অন্য 10 জন থেকে জুয়েল আলাদা হচ্ছে যে জুয়েল আসলে স্পেশাল। ওর যে কোনো কিছু, সেটা সাংগঠনিক জায়গা বলেন, এবং আমি যেটা বলবো একজন বন্ধু হিসেবে না, ওর সাথে দীর্ঘদিন কাজ করার যে এক্সপিরিয়েন্স, কাজের জায়গাটায় লিডারশিপ দেওয়ার যে যোগ্যতা, এটা ছিল অনন্য। এবং চমৎকার ভাবে কথা বলতেন, মিষ্টি ভাবে, চমৎকার ভাবে, সাবলীল ভাবে কথা বলতেন। ওর নেতৃত্বের জায়গাটায় আমার মনে পড়ে না, আমি এমন কোনো প্রোডাকশনের কথা মনে পড়ে না যেই প্রোডাকশন থেকে কেউ অখুশি হয়ে বেরিয়ে গেছে কিংবা মন খারাপ করে গেছে, সেটা হোক প্রোডাকশনের সময় কিংবা অর্থ কিংবা অন্য যোগাযোগ, কোনো বিষয়ে। আমি জুয়েলের কেউ কমপ্লেন করেছে, একজন বন্ধু হিসেবে তো আমার কাছেও কেউ কমপ্লেন করতে পারতো না, জুয়েল ভাই এই জিনিসটা আমার ভালো লাগেনি, কিন্তু বিশ্বাস করেন আমি সবার সামনে বলছি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আজ পর্যন্ত কাউকে পাইনি। সো এই যে একটি গুণ, সবাইকে কি করে আপন করে নেওয়া যায়, সবার সুখ দুঃখগুলো কিন্তু ভাগ করে নিতে পারতো। আমার খেয়াল আছে সাধারণত আমাদের প্রোডাকশন কিছু হয় লং প্রোডাকশন, কিছু শর্ট প্রোডাকশন। লং প্রোডাকশনগুলোর ক্ষেত্রে যেটা ঘটতো, ধরেন 1 মাস ব্যাপী আমরা শুটিং করলাম, শুটিং শেষে অন্য প্রোডাকশনে কি হয়, মানুষ কখন শেষ হবে, বাসায় যাবো,
এই যে একটা তারা তাড়া থাকতো হ্যাঁ। বাড়ি ফেরার। হ্যাঁ, বাড়ি ফেরার তারা। জুয়েলেরটা ঠিক রিভার্স, ওই ইউনিট থেকে কেউ যেতে চেত না, যে চলুক, শুটিং চলুক, আরো আরো থাকি, আরো থাকি, আরো সময় থাকে। হ্যাঁ হ্যাঁ, জুয়েল ভাই আছে, আমরা আছি, সব মজা হবে। এই যে মজাটা তৈরি করা, এটা কোথায় যেন ওর একটা ম্যাজিক ছিল। এই ম্যাজিকটা দিয়ে সবাইকে ধরে রাখতো। এটা মানে এই না যে ও প্রচুর মানে একেবারে পোলাও কোরমা অ্যারেঞ্জ করে খাওয়াতো, তা কিন্তু না। ওর বিহেভিয়ার অ্যাকনলেজ, স্যার আমি করছি, অ্যাকনলেজ করতে প্রত্যেকটা জায়গাকে। আমার মনে আছে আমরা যখন ম্যাজিক বাউলিনের শুটিং করছিলাম, একদম শেষের দিন যখন শুটিংয়ের লাস্ট শুটিংটা শেষ হয়ে গেল, কাট বলল, সবাইকে ডাকলো স্টেজে উঠে, সবার আগে অ্যাকনলেজ করেছিল স্পট বয়কে, প্রোডাকশন বয়কে। এবং প্রোডাকশন বয়ের মধ্যে মোস্ট জুনিয়র, যার দায়িত্ব ছিল, সরি আমি একটু বাচ্চা দিয়ে ঢুকলাম, যার দায়িত্ব ছিল ওটা প্রচণ্ড শীতের মধ্যে আউটডোর শুটিং হচ্ছিল, টপ টপ করে শিশির পড়তো, এবং সবাইকে জুতাটা মুছে স্টেজে উঠতে হতো, মানে স্টেজ নোংরা হয়ে যেত। তো একটা স্পট বয়ের ডিউটি ছিল পাপোশ নিয়ে আসা, উনি এখানে সবাই জুতা ঘষে তারপরে উঠবে। হি ফার্স্ট অ্যাকনলেজ দ্যাট স্পট বয়, যে তুমি এই 30 দিনে এই কাজটা করেছো, তোমার কাছে মনে হচ্ছে তুমি সবচেয়ে জুনিয়র মোস্ট, তোমার কাজটা কোনো দাম নাই, প্রবলি তুমি পে প্যাকেজে অনেক নিচে, কিন্তু তুমি এইটা না করলে প্রত্যেকবার পরে যে আমাদের যেটা মুছতে হইতো, সেক্ষেত্রে কিন্তু টাইমটা চলে যেত, এবং তুমি যে আমাদের কতটা একটা ঝামেলা থেকে বাঁচাইছো, এইটার জন্য তোমাকে সবার আগে ধন্যবাদ। বাহ। এবং তারপরে বললো যে আমরা যারা এখানে এই টিমে আছি, আমরা জানি হি ইজ দ্য জুনিয়র মোস্ট, সো ওর ইম্পর্টেন্সটা এতটুকু, তাহলে ভাবো ব্যাক ক্যালকুলেশন করে তোমাদের কার কার ইম্পর্টেন্সটা কতটুকু। এই এই যে মানুষের মন জয় করে নেয়ার একটা ব্যাপার, এটার মধ্যে খুবই ছিল। ওর একটা আরেকটা অসম্ভব গুণ ছিল, সেটা হচ্ছে যে কোনো প্রোডাকশন, যে কোনো নির্মাণ বা সেইটার ও প্রচুর স্টাডি করত। একটা ব্রিফ পেলাম, করে ফেললাম না, ও পড়তো, প্রচুর পড়তো, এবং তথ্যগুলো অথেন্টিক হওয়া পর্যন্ত সে অপেক্ষা করতো, ওই সোর্সটা পাওয়া পর্যন্ত। এবং যে কোনো কাজের পরিকল্পনার জন্য ওর টেবিলে টাইমটা বেশি স্পেন্ড করতো। আমরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতাম, না এটা আগে পুরোটা বুঝতে হবে, আমার পুরো প্ল্যানটা ছক করতে হবে, সেটাকে অন পেপার করতে হবে, এটাকে সবার সঙ্গে আলোচনা করে সেটাকে ঠিকঠাক করতে হবে, তারপরে আমরা কাজে নেমে আহা এটা তো ভুল করেছি, এরকম করা যাবে না। এটা সেটাই আমি বলছিলাম যে ওর কাজের ধরনটা ছিল ভিন্ন। ও কিন্তু বিশেষ করে আপনার প্রোডাকশনগুলোতে ও পেপার ওয়ার্ক করতো প্রচুর। পোস্ট প্রোডাকশনে পেপার ওয়ার্কটা সে এক নাম্বার, প্রি প্রোডাকশনে সরি প্রচুর পেপার ওয়ার্ক করতো। এবং পেপার ওয়ার্কের ফলে যেটা ঘটতো, আপনার মিসকমিউনিকেশনটা কমে যেত, অনেক মানে রিডিউস হয়ে যেত অনেকগুলো সিস্টেম লস, যে কারণে ও প্রত্যেকটা পেপার ওয়ার্কে লেখা থাকতো তার কখন কোন জায়গায় কোন কমিউনিকেশন, কোন কাজটি কে করবে, কিভাবে করবে, ডিটেইল থাকতো। এবং ওই পেপারটি যখন কেউ পেত, সে ডেফিনেটলি তার কাজ সম্পর্কে একদম ক্লিয়ার সিনারিও সে তার চোখের সামনে দেখতে পেত, যে কারণে ওর প্রোডাকশনে সিস্টেম লস খুব কম ছিল। ম্যাক্সিমাম প্রোডাকশনে কিন্তু আমরা দেখি যে একটু সিস্টেম লস থাকে। ওর সেটা আমি বলবো যে সেটা 5% থেকে 10% হয়তো থাকতে পারে, কিন্তু কোনো কোনো প্রোডাকশনে ওটাও ছিল না। আমরা একদম ডিউ টাইমে প্রোডাকশন শুরু করতাম, আবার ডিউ টাইমে প্রোডাকশন শেষ হয়ে যেত। এবং যে কথাটা আমি শেষে বলতে চেয়েছিলাম, প্রোডাকশন শেষে চোখের পানি, কষ্ট সবার, যে কিছুক্ষণ পরে আমাদের চলে যেতে হবে, এই চলে যাওয়াটা কেউ আসলে মেনে নিতে পারতো না। এবং যে কারণে দেখা যেত যে প্রোডাকশন শেষ হওয়ার পরেও জুয়েলের অফিসে ওই টিমের লোকজন মাঝে মাঝে আসতো, জুয়েল ভাই আসছে, জুয়েল ভাই ওই স্মৃতিগুলো ভুলতে পারি না, এই স্মৃতি যেমনও থাকতো তার অফিসে। এটা একটা বড় দিক একটা মানুষের। কারণ আমরা প্রফেশনাল ফিল্ডে কী হয়, একটা মানুষ কাজ করলো, কাজ শেষ, মোটামুটি চলে গেল, আবার যখন তার কাজ দরকার হয় তখন সে একটু স্মরণ করে বা নর্মাল কমিউনিকেশন করে। কিন্তু জুয়েলের ক্ষেত্রে সেটা ছিল না, ঠিক রিভার্সটা ছিল, যেটা ওই কাজটা সূত্র ধরে সবাই যেন জুয়েলের আপন হয়ে যেত, জুয়েলের ফ্যামিলি মেম্বার হয়ে যেত। এটা ছিল জুয়েলের একটা মানে আমি বলবো যে একটা বিশেষত্ব কাজের। এটা একটা কাজের দিক, আবার এটা একটা তার ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য,
ব্যক্তিত্বের প্রকাশ, যে ওর ব্যক্তিত্বটা ছিল এরকম। ওর টিমের কাউকে কখনোই ডোমিনেট করতো না, কাউকে মনে করো, ও যেটা বললো যে প্রোডাকশন বয়ও কখনো নিজেকে ভাবেনি যে আমি এই টিমের প্রোডাকশন বয়, আর জুয়েল স্যার হচ্ছেন এই টিমের টিম লিডার, তা না। ও প্রয়োজনে একেবারে সেই যেটা আমরা প্রবাদ বলি যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, পুরোটাই ও নিজ হাতে প্রথম নিজে বুঝে নিত, আত্মস্থ করত, তারপরে সে তার কাজগুলোকে ডিসিমিনেট করে দিত। যে কারণে ওর প্রোডাকশানে গিয়ে কেউ বলতে পারবে না যে এই প্রোডাকশনটায় আমি মনে মনে একটু অগ্রসর, এই প্রোডাকশনটা আমার মন মতো হয়নি। ইভেন কখনো কখনো দেখা গেছে যে শটটা কি হবে, হয়তো যিনি সিনেমাটোগ্রাফার আছেন উনি হয়তো বললেন জুয়েল ভাই না এই অ্যাঙ্গেল থেকে না এই অ্যাঙ্গেল থেকে শটটা ধরে, ও কিন্তু দেখতো, হ্যাঁ না ঠিক তো বেটার, ঠিক আছে এটাই নাও।